নমস্কার, গল্পমঞ্চে আপনাদের সকলকে স্বাগতম। রক্তে লেখা ইতিহাস নাকি এক নারীর অন্ধকার রহস্য? সুজিত রায়ের কলমে কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার, অষ্টম অধ্যায়, কলকাতায় তৈলক্য। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং গল্পমঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ধূমপান বা মদ্যপান একদম স্বাস্থ্যের জন্য ভালো না, তাই ধূমপান বা মদ্যপান থেকে দূরে থাকুন, নিজে ভালো থাকুন, পরিবারকে সুস্থ ও ভালো রাখুন। শুরু হচ্ছে সুজিত রায়ের কলমে কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার, অষ্টম অধ্যায়, কলকাতায় তৈলক্য। হাওড়া স্টেশনে পা দিয়ে যেন ধাঁধায় পড়ে গেল ত্রৈলোক্য। চারিদিকে গিজগিজ করছে লোক, আর সবাই দৌড়চ্ছে, যেন কারো একটুও নষ্ট করার মতো সময় নেই। কেউ কারো দিকে তাকিয়েও দেখে না। গাড়ি ধরতে হবে, নইলে সারাদিন বসে থাকো স্টেশনে, সেই সন্ধে আবার মিলবে রেলগাড়ি। বর্ধমানের স্টেশনে যখন ত্রৈলোক্য জীবনে প্রথমবার রেলগাড়ি দেখল, রীতিমতো ভয় ধরে গিয়েছিল। ওই সরু সরু লোহার লাইন দিয়ে ছুটবে অত বড় রেলগাড়ি, আর ইঞ্জিনটা কেমন রাক্ষসের মতো হিস হিস আওয়াজ করছে আর ভুস ভুস করে কালো ধোঁয়া ছাড়ছে। ট্রেন থামতেই ত্রৈলোক্যের হাত ধরে ট্রেনে তুলে দিল রূপকুমার। টিনের সুটকেসটা বাসকে তুলে দিয়ে জানলার ধারে ত্রৈলোক্যকে বসিয়ে পাশে বসল সে। কি ভয় করছে? হালকা হেসে জিজ্ঞেস করল রূপকুমার। করছে তো, ওই সরু সরু লোহার লাইন দিয়ে এত বড় রেলগাড়িটা ছুটবে, উল্টে যাবে না তো? দূর পাগলি, তাই আবার হয় নাকি? হাসল রূপকুমার। ত্রৈলোক্য ভয় ভয় চোখে এদিক ওদিক তাকাতে লাগলো। চেনা জানা কেউ আবার গাড়িতে ওঠেনি তো না? সেরকম কাউকে চোখে পড়ল না। ট্রেন চলতে শুরু করতে বেশ মজা পেল ত্রৈলোক্য। কেমন সব মাঠ ঘাট গাছপালা পেছন দিকে ছুটে যাচ্ছে হু হু করে। এ যেন এক স্বপ্নের দৌড়। পেছনে ফেলে আসা সব স্মৃতিকে ভুলে গিয়ে এক নতুন তীর্থের যাত্রী সে যাত্রায় তার গ্রাম নেই, তারা দিদি নেই, মালতীরা নেই, বাবা মাও নেই, আছে শুধু রূপকুমার, তার স্বপ্ন পুরুষ। ত্রৈলোক্যের মস্তিষ্ক যেন জানান দিচ্ছে আগামী দিনগুলো তার অন্যরকম, একেবারে অন্যরকম। কিন্তু কেমন সে আন্দাজটা করতে পারছে না ঠিকঠাক। কিন্তু একটা বদল হতে চলেছে নিশ্চিত। সে বসন্তের নাকি হাড়ে কাঁপন ধরানো শীতের মতো তা বুঝতে পারছে না সে। আচ্ছা, আমরা কোথায় থাকবো শহরে? জিজ্ঞেস করে ত্রৈলোক্য। ঠাট্টা করে রূপকুমার বলে, রাস্তায়, খোলা আকাশের নিচে। কপট রাগে ত্রৈলোক্য তাকায় রূপকুমারের দিকে, তারপর হেসে ফেলে। তুমি চাইলে তাই হবে। টুকটাক কথাবার্তায় সময় কেটে যায়। তারপর পৌঁছে যায় হাওড়া স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরোতেই আর এক জগৎ। স্টেশনের সামনেই সার দিয়ে দাগিয়ে আছে গাধায় টানা টাঙা আর ঘোড়ায় টানা ফিটন গাড়ি। এসব ত্রৈলোক্য আগে কখনো দেখেনি। পাশেই গঙ্গা নদী, সেখানে সার দিয়ে ভাসছে নৌকা। মাঝিরা হাঁক দিচ্ছে, যাবে নাকি গো বাবুরা ওপারে? পারের করি একানা মাত্তর। ঘোড়ার ডাক টাঙ্গাওয়ালার, ইদিকে আসেন বাবু, ইদিকে ইদিকে। তর তর করে চলে যাবে কলকাতায়। মাঝে দু চারটে দোকানপাট, একটা ভাতের হোটেলও। একটা দোকান থেকে বাদাম ভাজা কিনল রূপকুমার। তারপর ত্রৈলোক্যর হাতটা শক্ত করে ধরে উঠে পড়ল একটা ঘোড়ায় টানা ফিটন গাড়িতে। সহিসকে বলে দিল, চলো দেখি গয়নাগাছি। সহিসরা এসব ভাষা বোঝে। হাতের ছিপটি হাওয়ায় একবার শন শন করে ঘুরিয়ে ঠেকাল ঘোড়ার পিঠে। এই হট! ইশারা করতেই ঘোড়া ছুটল টকবক করে। সামনেই গঙ্গার বুকে শুয়ে আছে হাওড়া ব্রিজ। তরঙ্গময় গঙ্গার ঢেউয়ের বুকে ভাসমান সার সার গাধা বোট। তার ওপর প্রায় জল ছুঁই ছুঁই পন্টুন ব্রিজ। নিচে কুলুকুলু স্রোতের তরঙ্গিনী গঙ্গা। ত্রৈলোক্য দু হাত তুলে প্রণাম করল। কিন্তু ঢেউয়ের সঙ্গে দুলতে থাকা ব্রিজের ওপর ছুটে চলা ফিটন গাড়িটাও এমনই দুলে উঠল যে অমনি ত্রৈলোক্য ও মাগো বলে দু হাতে জাপটে ধরল রূপকুমারকে। রূপকুমার আরও ভয় দেখাতে হেসে বলল, ব্রিজের নিচে পিলার নেই কিন্তু। যখন বলল তখন বুক কাঁপতে শুরু করলো ত্রৈলোক্যর। দুহাত দিয়ে রূপকুমারকে আঁকড়ে বসে রইল যতক্ষণ না ফিটন গাড়ির চাকা পন্টন ব্রিজ ছেড়ে গড়াল পোস্তা বাজারে। কলকাতা শহর সে সময় যথেষ্ট ব্যস্ত। 100 বছর আগেই 1772 সালে কলকাতা হয়েছে ব্রিটিশ সরকারের রাজধানী। শহর জুড়ে তখন উন্নয়নের ঢেউ। উত্তর কলকাতা ও মধ্য কলকাতায় ততদিনে মাথা তুলে দাঁড়িয়েছে সার দিয়ে প্রাসাদোপম অট্টালিকা।
কি তাদের বাহার, কি তাদের জৌলুস! সাহেবী কলকাতা তখন জোব চার্নকের কলকাতাকে পেছনে ফেলে এগিয়ে গেছে অনেকটা। মানুষ ভুলেছে বাংলার শেষ নবাব সিরাজের আলীনগরকে, বাংলার সুতানুটি ডিহি গোবিন্দপুরকে, এমনকি বাংলার রাজধানী মুর্শিদাবাদকেও। কলকাতা তখন পরিচিত দুভাগে, উত্তরের বাঙালি কলকাতা আর দক্ষিণ মুখের সাহেবী কলকাতা। উত্তর কলকাতায় বসবাস রাজা, উজির, মুন্সি, জমিদার, রায়বাহাদুর আর বাবু সম্প্রদায়ের, তাদেরই শ্রীক্ষেত্র। আর ছিল গরিব ও মধ্যবিত্ত পরিবার, যারা বড়লোকের খিদমতগাড়ি করে জীবিকা নির্বাহ করত। প্রায় 5 লক্ষ মানুষের সেদিনের শহরকে লর্ড মেকলে নাম দিয়েছিলেন সিটি অফ প্যালেসেস। লর্ড ভ্যালেন্সিয়া লিখেছিলেন, চৌরিনি, an entire village of palaces runs for a considerable length at right angle with it and altogether forms the finest view I have ever beheld in any country. লর্ড উইলিয়াম বেন্টিংকো পিছিয়ে ছিলেন না শহরের গুণকীর্তন করতে। তিনি বলেছিলেন, দ্য স্পেকটাকল ইজ অল টুগেদার দ্য মোস্ট কিউরিয়াস অ্যান্ড ম্যাগনিফিসেন্ট ভিউ আই হ্যাভ এভার মেট উইথ। আর বিশপ হিবারের মনে পড়েছিল রাশিয়ার মস্কোর কথা। পাদরি লং সাহেব বলেছিলেন, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মতোই সুন্দরী কলকাতা। তাই চ্যাচরচোৎকারও জিল্লান, কিন্তু মিসেস কাইন্ডার্সলির চোখে কলকাতা ছিল আজব নগরী। বলেছিলেন, although it is large with a great many good houses in it, it is as awkward a place as can be conceived and so irregular that it looks as if all the houses had been thrown up in the air and fallen down again by accident as they now stand. তবে মারাত্মক বিশেষণ জুড়েছিলেন লর্ড ক্লাইভ, যিনি রক্তচষকের মতো কলকাতাকে নিঃস্ব করে বিলেতে ফিরে গিয়ে নিজের পিস্তলের গুলিতে আত্মঘাতী হয়েছিলেন। বলেছিলেন, দ্য মোস্ট উইকেড প্লেস ইন দ্য ইউনিভার্স। কিপলিং যে শহরকে বলেছিলেন, এ সিটি অফ ড্রেডফুল নাইটস। অতীতের স্মৃতিবাহী এই বক্তব্যই যেন আজও অনুরণিত শহরের শিরায়, যখন জওহরলাল নেহেরু এ শহরকে বলেন ডেরিলিক্ট সিটি, অথবা ডম মরেস বলেন স্পাইডার সিটি। কিন্তু কলকাতাকে অপমানে জর্জরিত করতে সবার সামনের সারিতে বসে আছেন গুন্টার গ্রাস, যার আত্ম অহংকার তার মুখ দিয়ে বলিয়েছিল, লেটস নট ওয়েস্ট অ্যানাদার ওয়ার্ড অন ক্যালকাটা, ডিলিট ক্যালকাটা ফ্রম অল গাইড বুকস। এবং মনে মনে তিনি রমণ করতে চেয়েছিলেন শবরের বন্দনাগীতিতে মুখর শাড়ি পরা বাঙালি কবিদের, এবং অ্যান্ড ডাজ নট নো হুইচ অফ দ্য লেডি পয়েটস হি উড লাইক টু ফাক ইফ অপরচুনিটি প্রেজেন্টেড ইটসেলফ। এসব কথা কিছুটা ধান ভানতে শিবের গীতের মতো মনে হলেও এই তথ্যগুলো প্রমাণ করে কলকাতা সেই যুগে গোটা দেশ এবং বিদেশের বিশিষ্ট মানুষদের নজর কেড়েছিল। তাদের নজরের মাপকাঠি একটু এদিক কিংবা একটু ওদিক হলেও সেই বিস্ময় শহরের প্রথম দর্শনে অভিভূত ত্রৈলোক্য তবুও আশঙ্কিত। অজানা জীবনের দোলাচলে আলো ও অন্ধকারের এক ঘুম ভাঙানিয়া পৃথিবীতে তখন সে তার কৃতকর্মের ভালো মন্দ কিছুই বিশ্লেষণ করার মতো মানসিকতায় নেই। একটা নির্জীব গোলাকার পাথরের মতো সে শুধু গড়িয়ে চলেছে। কিছুক্ষণ পরেই ঘোড়ায় টানা ফিটন গাড়ি থামল। গাড়ি থেকে নেমে সে ত্রৈলোক্যকে নেমে এসো বলে হাত ধরে নামালো। ত্রৈলোক্যর চোখের সামনে তখন একটা বেশ বড়সড় দোতলা বাড়ি। এটা কার বাড়ি? তোমার? রূপকুমার হাতে টিনের সুটকেসটা নিয়ে গম্ভীর হয়ে বলল, ওসব কথা পরে হবে, এখন যেখানে নিয়ে যাচ্ছি চলো, আমি যেমনভাবে বলবো সেভাবেই থাকবে। এত গম্ভীর রূপকুমারকে সে আগে কখনো দেখেনি। এ রূপকুমারকে সে চেনে না। মনটা কুগাইছে, কেন সে বুঝতে পারছে না। রাস্তা থেকে বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই এক বয়স্ক মহিলা এগিয়ে এলো। বেশ রাশ ভারী চেহারা, বয়স হলেও বোঝা যায় যৌবনে যথেষ্ট সুন্দরী ছিল। সাজগোজের বহর মন্দ নয়, 2 হাতে সোনার চুড়ি, বালা, গলায় হাড়, কিন্তু সিঁথিতে সিঁদুর নেই। বিধবা নাকি? এই মহিলা কি রূপকুমারের মা? কে জানে। মহিলা সোজা এসে ত্রৈলোক্য সামনে দাঁড়ালো, চিবুকে হাত দিয়ে মুখটা একটু তুলে ধরে বলল, বাব্বা, এ যে উর্বশী গো বাবু, কোথেকে জোগাড় করলে? রূপকুমার তখনও চুপ। কথা বলার ধরনটা ত্রৈলোক্যর ভালো লাগলো না। মহিলার গলা শুনে হঠাৎ চারদিক থেকে দেখি দেখি বলে ছুটে এলো 8-10টা মেয়ে। তার চেয়ে বয়সে কিছুটা বড়, একজন তো বেশ বড়, সেই এগিয়ে এলো। ত্রৈলোক্যের মাথা থেকে পা পর্যন্ত জমি মাপার মতো যেন জরিপ করে নিল। তারপর অন্য মেয়েদের বলল, এ মেয়ে, তোদের পেটের ভাতে টান মারবে, মিলিয়ে নিস। বয়স্ক মহিলা বাধা দিল,
অন্য তোর মুখের কোনো রাখঢাক নেই। মেয়েটা কত দূর থেকে এলো, এখন ওর বিশ্রাম দরকার। একতলা থেকে সিঁড়ি ভেঙে দোতলায় নিয়ে গেল মহিলা। ত্রৈলোক্যদের গ্রামে কোনো দোতলা বাড়ি ছিল না। বেশ মজা লাগলো ত্রৈলোক্যর। মহিলার পিছু পিছু ত্রৈলোক্য আর রূপকুমার একটা ঘরে ঢুকল। ঘরটা বেশ বড়, মেঝে জুড়ে নকশা কাটা নরম নরম কি একটা পাতা, তার ওপর বিছানো আরও একটা মাঝারি মাপের চিকচিকে রঙিন চাদর। সে চাদরের ওপর বেশ কয়েকটা গোল গোল বালিশ, ধবধবে সাদা ওয়ারে মোড়া। অন্তত জনাদশেক মানুষ সেখানে হাত পা ছড়িয়ে বসতে পারবে। ঘরের এক কোণে একটা নিচু টেবিল, একটা সাদা ফুলদানি, পাশেই পেতলের ঝকঝকে মোমদানি। ঘরের সামনে চড়া বারান্দা, বড় বড় দুটো জানলা, বেশ আলো হাওয়া আছে। মহিলা বললেন, এটাই তোমার ঘর। ভেতর পানে ওই যে দরজাটা দেখছো, ওখানে আর একটা ঘর আছে, এসো দেখে নাও। ত্রৈলোক্য দেখল সেখানে জমকালো নকশাদার একটা সাজানো গোছানো খাট, খাটের পাশে নিচু পানা একটা কাঠের টেবিল, সেখানেও ফুল দিয়ে সাজানো ফুলদানি। দুটো ঘর জুড়েই ভেসে বেড়াচ্ছে মন মাতাল করা সুগন্ধ। আর ওই দিকে আছে রান্নাবান্নার ঘর, স্নানঘর আর পায়খানা। ওগুলো পরে বাবুর থেকে বুঝে নিও। তুমি বসো, আমি জলখাবার পাঠাচ্ছি, বলে মহিলা চলে গেল। ঘর পছন্দ হলো? রূপকুমারের গলা শুনে ত্রৈলোক্য তাকাল। এটা কি হোটেল? না, এটা ভাড়া নিয়েছি, এখানেই আমরা থাকব। কিছুটা নিশ্চিন্ত হলো ত্রৈলোক্য, যদিও মন থেকে খিঁচটা দূর হচ্ছে না। ত্রৈলোক্য ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। দেওয়ালে একটা বেশ বড় ছবি টাঙানো, একটা সুন্দরী মেয়ে, বুকের আঁচল সরে গেছে হাওয়ায়, আর মেয়েটাও যেন ভেসে যাচ্ছে সেই হাওয়াতে। এ আবার কেমন ছবি! ছি! মুখ ঘুরিয়ে নিল ত্রৈলোক্য। তারপরেই চোখ পড়ল ফুলদানিটার উপর। গোটা ফুলদানিটাই একটা ন্যাংটো মেয়ে, বালিশে হেলান দিয়ে শুয়ে থাকা মেয়েটার হাতে টাটকা গোলাপের গুচ্ছ। মুখ ফিরিয়ে নিল ত্রৈলোক্য। রূপকুমারকে বলল, ওই ছবিটা আর এই ফুলদানিটা সরিয়ে দিও। কেন, কি হলো? দেখতে পাচ্ছ না? হেসে উঠল রূপকুমার। ভালোই তো, তোমার মতো সুন্দরী সব। ধ্যাত, ভাল লাগে না, মুখে আঁচল চাপা দিল ত্রৈলোক্য। আর তখনই দরজায় ঠক ঠক। ভেজানো দরজা ঠেলে ঢুকে পড়ল সেই মেয়েগুলো।